আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম। দীর্ঘদিন আছে আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ভিডিও করতেছি। সুইমিং পুল, জ্যাকুজি, স্টিম সাউনা, এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার এবং আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আমার সাথে আছে আর্কিটেক্ট স্বাগত হোসেন, ব্যাচেলর অফ আর্কিটেক্ট, আহসানুল ইউনিভার্সিটি। আমার কলিগ, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করতেছি। তো আমাদের কাছে ইদানিং প্রচুর ফোন আসে, যেহেতু আমাদের একটা আর্কিটেক্ট ফার্ম, আমরা আর্কিটেকচার নিয়ে কাজ করি। তো রাজুক প্ল্যান পাস এইটা নিয়ে প্রচুর পরিমাণে ফোন আসে। এক কথায় প্রশ্ন করতেছে, ভাই আমি একটা 3 কাঠার প্লট আছে, আমি একটা রাজুক প্ল্যান পাস করাবো, আমার কত টাকা দিতে হবে? তো আমরা আসলে অ্যাজ এ কন্ট্রাক্ট অ্যামাউন্ট না বলে, তো আমরা এটা ট্রান্সপারেন্স একটা অ্যামাউন্ট বলতে চাচ্ছি, যেটা আপনারা যদি নিজেরা প্ল্যান পাস করার চেষ্টা করেন বা চিন্তা করেন যে আমি নিজে প্ল্যান পাস করব, যাতে আপনারা একটা ধারণা পান একটা প্ল্যান পাস করতে, ডিজাইন ড্রয়িং, আর্কিটেকচার, স্ট্রাকচারাল ডিজাইন সহ একটা প্ল্যান পাস করতে কি পরিমাণ খরচ হতে পারে, এই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের অফিস উত্তরা এরিয়ার দিকে, তো আমরা এখানে উত্তরা, দক্ষিণ খান, উত্তর খান, কাওলা, খিলক্ষেত, এই এরিয়াটা নিয়ে আপনাদের সাথে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো রাজউকের যে বর্তমান নীতিমালা 2025-এর 14ই ডিসেম্বর যেটা গেজেট হয়েছে, আমরা এই নীতিমালা অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আর এই বিষয়ে বিস্তারিত আসলে আপনাদেরকে বলো আর্কিটেক্ট স্বাগত হোসেন, যেহেতু উনি আর্কিটেক্ট প্রফেশনাল লাইফে, তো উনি প্রফেশনাল লাইফে যেগুলো ফেস করে এই কাজ করতে এসে, তো সেই বিষয়গুলোর উপরে বিস্তারিত বলবে। তো তার আগে আমি একটু বলে রাখি যে এখন যে রাজুক প্ল্যান পাস, যদি অ্যাপ্লিক্যান্টের নিজের ল্যান্ড থাকে, যদি নিজে প্ল্যান পাস করতে হয়, তাকে প্রথম যে কাজটা করতে হবে, ইসিপিএস এ একটা রেজিস্ট্রেশন করতে হবে। এর মূল ওয়েবসাইটটা হলো rajok.ecps.gov.bd। এই ওয়েবসাইটে নিজের ভোটার আইডি কার্ড, ব্যালেট, ইমেল অ্যাড্রেস আর ব্যালেট ফোন নাম্বার এইটা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে প্রথমে ল্যান্ড ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবে। তো ল্যান্ড ক্লিয়ারেন্সের আবেদন ফি 5,000 টাকা প্লাস 15% ব্যাট। এটার সাথে লাগবে ডিজিটাল সার্ভে, জমির অরিজিনাল দলিল, আপডেট খাজনা এবং মিউটেশন এবং সিএস থেকে শুরু করে বিভিন্ন রেকর্ডের এগুলো চাই, সিএসআরএস বা বিএস সিরি জরিপ, এগুলো চাই, রোড ক্যালকুলেশন কি আছে এগুলো চাই। তো এগুলো দিয়ে ল্যান্ড ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন। আবেদন করার পর যখন আপনি ল্যান্ড ক্লিয়ারেন্স পাবেন, ওইখানেই আপনার ফার ক্যালকুলেশন, আপনি কত হাইট পাবেন, ম্যাক্সিমাম গ্রান্ড কভারেজ এরিয়া কত পাবেন, ওখানে দেওয়া থাকে। তো অনেকে এই এই পর্যন্ত যেতে চাচ্ছে না টাকা খরচ করে। তার আগেই অনেকে চাচ্ছে যে আমি জানতে চাচ্ছি কত প্ল্যান পাস করতে, স্ট্রাকচার আর্কিটেকচার ডিজাইন করতে কত খরচ হবে। তো আসলে স্বাগত স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ধরি যেহেতু আমরা খিলক্ষেত, কাওলা, উত্তরখান, দক্ষিণখান এই এরিয়াটা নিয়ে কথা বলতেছি, আর এই এরিয়া নিয়ে কথা বলার কারণ আছে, এখানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, এখানকার প্রচুর ক্লিয়ার আমাদের কাছে আছে প্ল্যান পাসের জন্য বা ডিজাইন করার জন্য। হয়তোবা কোনো একদিন ধানমন্ডি, বারিধারা বা আরো বড় বড় এরিয়া নিয়ে কথা বলবো। আমরা যেহেতু আজকে একটা ছোট এরিয়া নিয়ে কথা বলতেছি, তো ধরে নেই আমার একটা ল্যান্ড আছে উত্তরখান বা দক্ষিণখান বা কাওলার দিকে, যেটা আমার ল্যান্ড এরিয়া 3 কাঠা। সামনে দিয়া আমার 20 ফিটের রাস্তা আছে। যদি এইরকম একটা ল্যান্ডের উপরে আমি রাজুক প্ল্যান পাস করতে চাই, আমি তো আপনাকে প্রাইমারি পর্যায়ে বলছি আমাকে কি করতে হবে, আমাকে ইসিপিএস একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে ল্যান্ড ক্লিয়ারেন্সের জন্য। তো এই রোড থাকলে এবং 3 ফিট 3 কাঠার একটা প্লট থাকলে, এটাকে আমি আসলে কিভাবে ক্যালকুলেশন, ফার ক্যালকুলেশন করে আমি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এরিয়া কত পাবো, মানে টোটাল এরিয়া কত পাবো, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলতেন। আমাদের যদি দক্ষিণখান এরিয়াতে 20 ফিট প্রশস্ত রাস্তার জন্য ল্যান্ড এরিয়া 3 কাঠার ফার ক্যালকুলেশন করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে রাস্তার প্রশস্ততা, সেটা 20 ফিট কিনা, দ্বিতীয় হচ্ছে প্লট ফার এবং তৃতীয় হচ্ছে এরিয়া ফার। এখন রাস্তার প্রশস্ততা 20 ফিট, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। কোনো এলাকার রাস্তা যদি 20 ফিটের কম হয়, সেক্ষেত্রে জমি থেকে আমাকে রাস্তা প্রশস্ততার জন্য আরো জমি ছেড়ে দিতে হবে, এটা রাজুককে ছেড়ে দিতে হবে। এই জমি ছাড়ার জন্য আমরা এর 3 গুণ ক্ষেত্রফল ইনসেন্টিভ হিসাবে পাবো, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। কিন্তু 20 ফিটের কমে অ্যাকচুয়ালি রাস্তা অ্যালাউ করে না, কারণ 20 ফিট একটা দুটা গাড়ি পাশাপাশি
ইজিলি পাস করতে 20 ফিট প্রশস্ত রাস্তার প্রয়োজন হয়। দ্বিতীয় আসছে হচ্ছে প্লট ফার এবং এরিয়া ফার। মানে এই প্লট ফারটাও হচ্ছে রাস্তার প্রশস্ততার উপরে নির্ভর করে যে এবং প্রজেক্টের টাইপের উপরে নির্ভর করে, যেমন আবাসিক প্রজেক্ট হলে একরকম বা শিক্ষা প্রতিষ্ঠান হলে আরেক রকম। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই না আমার এটা, আমি যে আপনাকে প্লট বলছি এটা আমাদের রেসিডেন্সিয়াল, মানে আবাসিক 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 প্রকল্পের জন্য এখানে হচ্ছে 20 ফিট রাস্তায় 3 কাঠা প্লটের জন্য আমার প্লট ফার আসছে হচ্ছে 2.5 এবং এরিয়া ফার আসছে হচ্ছে 3.1। এখন বিধিমালা 2025 অনুযায়ী আমার যেটা কম সেটা আমার ভিত্তি ফার হিসেবে গণনা করা হবে। সেক্ষেত্রে আমার ভিত্তি ফার এখানে দাঁড়াচ্ছে 2.5। এজন্য আমি 3 কাঠা প্লটে অ্যালাউয়েবল ফার পাবো 5400 স্কোয়ার ফিট, অর্থাৎ আমার মোট বিল্ডিং ভলিউম 5400 স্কোয়ার ফিটের উপরে যেতে পারবে না, এবং এটাই আমার বিল্ডিং এর হাইটকেও নির্ধারণ করে দিবে। এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ এমজিসি মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ যেটা, সেটা আমরা পাবো হচ্ছে 67.5%। টোটাল ল্যান্ডের এটা 67.5%। এখানে আমার একটা কোশ্চেন আছে। আপনি বলছেন ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এরিয়া, মানে আমি ল্যান্ড আমার যাই থাকুক, যদি এটা বলি আমার ল্যান্ড 10 কাঠা আছে, 20 কাঠা আছে, অর 3 কাঠা বা 5 কাঠা বা 7 কাঠা, এনিথিং, আমি বর্তমান নীতিমালা অনুযায়ী রাজকের আমি ল্যান্ড থেকে 67.5% ব্যবহার করবো, রাইট? না, এটা আমাদের ল্যান্ড এরিয়ার সাথে এটা ভ্যারি করবে। ল্যান্ড এরিয়া যত বাড়ে এমজিসিটা তত কমে যায়, কারণ আমাদের এই এমজিসিটাই আসলে নির্ধারণ করে আমাদের ল্যান্ডে কতটুকু ওয়াটার সোকেবল সারফেস থাকবে, বৃষ্টির পানি শোষণ করার জন্য একটা জায়গা থাকতে হবে, বা প্লটে হচ্ছে এনাফ গ্রিন এরিয়া থাকতে হবে। এইটুকুর জন্য আমাদের হচ্ছে ল্যান্ড এরিয়ার সাথে এমজিসিটা পরিবর্তন। আচ্ছা স্বাগত হোসেন, আমরা যে কথা বলছিলাম যে 10 কাঠার উপরে আপনার ম্যাক্সিমাম এমজিসি কত আসতে পারে? আমার ল্যান্ড এরিয়া যদি 10 কাঠা হয় সেক্ষেত্রে আমি হচ্ছে সর্বোচ্চ এমজিসি পাবো 60%। এটা আমার ল্যান্ড এরিয়া যত বাড়বে তার তুলনায় এমজিসিটা তত কমতে থাকে, এই ধরনের নিয়ম প্রচলিত আচ্ছা আছে। আচ্ছা, তার মানে 10 কাঠা হিসেবে 3 কাঠা 4 কাঠার দিকে আমরা এরকম বেশি MGC 67.5, জি আর যখন 10 কাঠা ম্যাক্সিমাম 60% আমি ব্যবহার করতে পারবো না। জি। জি, এটা হাইট 6 তলাও করি, ব্যবহার করতে পারবো কিনা? এমজিসির সাথে আমাদের হাইটের সম্পর্ক আছে। আমি যদি আমার যেটুকু অ্যালাউয়েবল হাইট সেটা না নিয়ে তার চেয়ে কম নেই, সেক্ষেত্রে আমার এমজিসি বেড়ে যাবে, আমি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ তখন বেশি ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যে হাইট আমার প্রাপ্য যদি তার থেকে আমি বেশি নেই সেক্ষেত্রে আমার গ্রাউন্ড কভারেজ আরো কমে যাবে। জি, যদি আমি এর চেয়ে হাইট বেশি নিতে চাই। আর অনেক ক্ষেত্রে প্লটের যে উচ্চতা, ইমারতের যে উচ্চতা, সেটা অনেক কিছুর উপরে অনেক ধরনের মনে করেন যে ইনস্ট্রাকশনের ইনস্টিটিউশনের উপরেও ডিপেন্ড করে, যেমন সিভিল এভিয়েশনের ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করে, এয়ারপোর্ট বা এ ধরনের মাইক্রোওয়েভ স্টেশন এই ধরনের স্থাপনার উপস্থিতির উপরে নির্ভর করে। আশেপাশে কোনো কেপিআই প্রজেক্ট আছে কিনা তার উপর আসলে এগুলোর ডিপেন্ড উপরে করে। টেলিযোগাযোগ স্টেশন আছে কিনা এগুলোর উপরে ডিপেন্ড করে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি ঠিক আছে, নেক্সট আপনি পরবর্তী কথা বলতে পারেন। জি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা যদি 3 কাঠা প্লটের জন্য এমজিসি হয় 67.5%, সেক্ষেত্রে আমি 1458 স্কয়ার ফিট পার ফ্লোর এরিয়াতে পাচ্ছি। এখানে আমার হচ্ছে অ্যালাউয়েবল হাইট আসছে G+4, এবং এই জিনিসটা নিয়ে তো আমরা একটু আগে আলোচনা করলাম যে যদি হাইটের ভেরিয়েশন হয় সেক্ষেত্রে আমার এমজিসি পরিবর্তন হবে। তার মানে আমি যদি G+4 আপনি ইচ্ছে, যদি আমি G+6 নিতে চাই তখন আমার এমজিসি আরো কমে যাবে। তার মানে ওই 1400 সামথিং যেটা বলছেন ওটা আমি পাচ্ছি না, তার মানে ওখান থেকে আরো জমি আমি তখন পাচ্ছি না, আরো কম পাচ্ছি। যদি আমি এখানে 7 ফ্লোর করতে চাই তখন আমার কমে যাবে। ঠিক আছে, জি। আমরা তাহলে আমরা G+4 যেটা আমরা এই ক্যালকুলেশনে যে আমরা করি আমার মনে হয় বেটার হয়। আপনি G+4 হিসেবে আমাকে যে ক্যালকুলেশন দিতেন। G+4 এর হিসাবে আমরা এমজিসি পাচ্ছি হলো 1458 স্কয়ার ফিট বা 135.45 স্কয়ার মিটার পার ফ্লোর, আর অ্যালাউয়েবল ফার হচ্ছে এখানে 5400 স্কয়ার ফিট। মানে টোটাল আমার 5400 স্কয়ার ফিট। জি, এই ভলিউমের বাইরে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি টোটাল 5400 পেলাম। জি। এবং এখানে আচ্ছা এখানে কেন 1 ইউনিট বা 2 ইউনিট এরকম তো কোনো কোশ্চেন নাই? না, এটা হচ্ছে আমি এই এমজিসির ভিতরে আমার যতগুলো ইউনিট করা সম্ভব রাজুকের নীতিমালা অনুযায়ী সেটুকু আমি করতে পারবো। ঠিক আছে, আমি আসলে স্বাগত হোসেন আমাদেরকে যেটা বললো যে আমরা টোটাল এরিয়াটা এমডিসি কত পাবো 5000 স্কয়ার ফিটের মতো উনি আমাকে বলছে, এটাই রাইট। তো এবার আসি এখন আসি যেটা খরচের বিষয়টা, যে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইন করতে এই 3 কাঠার উপরে কি পরিমাণ খরচ হতে পারে?
আসলে এই বিষয়টা বলাটা অনেক ডিফিকাল্ট। তো আমি একটু যেটা ঘটনা বলি, আমরা মিরেশ্বরে তারা ডিজাইন করতেছি, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছে, বস আমি এটা ডিজাইন করে প্ল্যান পাস করে দেবো। তো উনি যদি একটা 6 তলা বিল্ডিং এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিজাইন করে কেউ আমি জানি না, বাট উনি এরকম একটা ঘটনা করছে আমাদের এখানে যে সে করতে চাচ্ছে ডিজাইন, মালিক এরকম বুঝাচ্ছে বা ল্যান্ড ওনার এরকম বুঝাচ্ছে। তো যদি আমরা একজন প্রফেশনাল ভালো আর্কিটেক্ট এরকম একটা ডিজাইন করি, তো একটা আর্কিটেক্ট এখন রাজক প্ল্যান পাস করতে কতগুলো নীতি আসছে যে এর আগে ছিল না। নীতি যেমন আসছে, আপনার ডিজাইন করতে হলে একজন প্রফেশনাল আর্কিটেক্ট যার IAB নাম্বার আছে, মেম্বারশিপ যারা আছে, আমরা সংক্ষেপে বলি যারা মেম্বারশিপ আছে, এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগবে যার রাজক রেজিস্ট্রেশন থাকবে, রাইট? এবং এখন একজন প্লাম্বিং এর জন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিগনেচারও দরকার হয়, রাইট? এবং ইলেকট্রিক্যালের জন্য একজন গ্রাজুয়েশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। তো এইরকম একটা 6 তলা বাড়ি ডিজাইন করতে আপনার একজন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচার এবং আর্কিটেক্ট চারজনের সিগনেচার লাগে এখন প্ল্যানে, যেটা আগে লাগতো না। তো এখানে মনে হয় ইঞ্জিনিয়ারিং কস্টিংটা বেড়ে যায়, রাইট? বিষয়টা এরকম বেড়ে যাচ্ছে না? আগে এরকম আমরা দেখতাম একজন আর্কিটেক্ট এরকম একটা 5 তলা 6 তলা 5 তলা বাড়ি করে 3 করে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রাজুক রেজিস্ট্রেশন আছে, সে সিগনেচার করলে পাশ হয়ে আসতো। এখন তো নীতিমালায় কিছু পরিবর্তন আসছে। এখন তো আসলে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমি আমার সফট কপিটা হচ্ছে রাজুকে অ্যাপ্লাই করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। তো সেক্ষেত্রে তারা অবশ্যই কর্মকর্তারা এই ফাইলগুলোতে অ্যাক্সেস পান, তারা চেক করে দেখতে পারেন, এবং চেক করে যদি ওনারা কোনো ভায়োলেশন পান, এটা বারবার রিভিউ আসতে থাকবে, শুধু শুধু সময় নষ্ট ও এবং আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি তার অর্থের অপচয়। তার মানে আমি এটা বুঝলাম যে আপনার একজন আর্কিটেক্ট প্রফেশনাল যার IAB নাম্বার আছে অথবা আইবি রেজিস্ট্রেশন নাম্বার যার আছে, আর একজন স্ট্রাকচার যার IB রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং রাজুক রেজিস্ট্রেশন যার আছে, এটা লাগবে। একজন প্রফেশনাল ব্যাচেলার ইঞ্জিনিয়ার লাগবে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারা মেকানিক্যাল সে প্লাম্বিং সেক্টর এবং শোয়ারেজ ট্রিটমেন্ট এগুলোটাকে দেখবে, শোয়ারেজ সিস্টেম এবং প্লাম্বিংটা। আর আপনার মেকানিক্যাল তো উনি দেখবে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিজাইনের ডিটেলস, স্ট্রাকচার নকশা করবে, আর আর্কিটেকচার তো আর্কিটেকচার যে ডিজাইনটা উনি দিবে। তো এখানে আসলে খরচের বিষয়টা মনে হয় আমার কেউ 3 লাখ টাকায় করতে পারে, 3 উপরে কেউ 5 লাখ টাকায় করতে পারে, কেউ 7 লাখ টাকায় করতে পারে। আমার মনে হয় এটা বেরি করে যে আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কি ধরনের, মানে তার কোয়ালিফাই কতটুকু তার উপর ডিপেন্ড করবে, রাইট? তো কেউ 2 লাখ টাকায় করতে পারে। আমি এমনও দেখছি, আমার একটা ফ্রেন্ডের আমি একটা কাজ করে দিচ্ছি এই কিছুদিন আগে, যেটা আমার নামই বলি, মানে উজ্জ্বল হাওলাদার, আমার মনে হয় কোনো এখন পর্যন্ত পেমেন্টই নেই। বিষয়টা এরকম, শুধু উনি মানে ফিটা জমা দিয়েছিল, এটা আলাদা আলাদা বিষয়। কিন্তু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ যে যেটা নিতে পারে, ওর এরিয়া ভিত্তিক, মানে আমি প্রফেশনালি কত বড় আর্কিটেক্ট এর উপর ডিপেন্ড করবে, বা আমি প্রফেশনালি কত বড় স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তার উপর ডিপেন্ড করবে আমার ভিজিট বা আমার ফিটা কি পরিমাণ আসতে পারে। তো হয়তো বা 2-3 লাখ টাকা হতে পারে এটা। এবার আসে রাজক ফি। আসলে রাজক ফিটা তো আমরা যেটা দেখি যে স্কোয়ার মিটারে পেমেন্ট হয়। ক্ষেত্রফলের উপর। এখানে স্কোয়ার মিটার মেবি 50 টাকা করে, সাথে ব্যাড ট্যাক্স আছে, এই তো। জি। তো আপনার এখানে যদি আমরা স্কোয়ার মিটারে নেই এই 5,000, আপনি টোটাল গ্রাউন্ড কভারেজ ম্যাক্সিমাম পাচ্ছেন 5,000। না, আমি টোটাল গ্রাউন্ড কভারেজ পাচ্ছি হচ্ছে 1458 স্কয়ার ফিট, আর আমার অ্যালাউয়েবল ফার মানে টোটাল বিল্ডিং ভলিউম হচ্ছে 5000 5,000 স্কোয়ার ফিট। তো 5,000 স্কোয়ার ফিট এখানে মেবি যদি আমি স্কোয়ার মিটার নিয়ে ক্যালকুলেশন করি, এখানে হয়তো 35,000 থেকে 50,000 হইতে পারে, যদি এইখানে আমার কোনো অ্যানাদার কোনো ইস্যু না থাকে। বিষয়টা তো এরকম। যদি এরকম আমার হয়, তাহলে রাজক ফি এখানে আমার মনে হয় যে 70-80 হাজার টাকার ভিতর হয়ে যাওয়ার কথা। জি। এটাই তো বিষয়টা এরকম। আর যদি আমার এখানে মাল্টি ইউনিট বা ব্লক ভিত্তিক ফি কিছু থাকে, সেটা আমার 15-20 হাজার টাকা হতে পারে। তার মানে আমার মনে হয় 1 লাখ টাকা যদি খরচ করি, আমরা 1 লাখ টাকার ভিতরে রাজুকের যে নীতিমালা অনুযায়ী আমরা মানে প্ল্যান পাস করে নিয়ে আসতে পারি। ফর্মালিটিস গুলো কমপ্লিট। আর আর্কিটেক্ট স্ট্রাকচারে কি প্রফেশনাল, তার প্রফেশনাল লাইফটা কেমন বা তার প্রফেশনালিজমটা কেমন, তার উপর ডিপেন্ড করবে তার ভিজিট কত, এই তো বিষয়টা। স্যার, এটা তার এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে, তার মেম্বারশিপের টাইপের উপর ডিপেন্ড করতে পারে। যেমন অ্যাসোসিয়েট মেম্বাররা, আমি নিজে একজন অ্যাসোসিয়েট মেম্বাররা শুধু সার্টেন টাইপের প্রজেক্ট পর্যন্ত সিগনেচার করতে পারে। এখন যদি কেউ ফুল মেম্বার হন, তাহলে উনি সব টাইপের প্রজেক্টে মানে নীতিমালার মধ্যে থেকে উনি সাইন করতে পারবেন। সেক্ষেত্রে এটাও একটা মানে ডিপেন্ড ডিপেন্ড করবে। করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু যদি আমরা এটা সংক্ষেপে চলে আসি, যে আমার ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট এই বিষয়ে আসলে সয়েল টেস্ট আমাকে অনেক সময় সন্দেহজনক লাগে। কারণ সয়েল টেস্টটা মানে এই বিষয়ে আমি কথা ওইরকম ডিপলি বলতে চাই না, তবে কিছুটা বলি। এসপিডি লেভেলটা 5 ফিট পর পর নিলে বেটার হয়। যদি আপনি সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে এবং আপনার যেটা ল্যান্ড ক্লিয়ারেন্স ফিটে সব প্রাইমারি পর্যায়ে মনে হয় 20-25 হাজার টাকা খরচ হয়। বা এরপরে আপনার রাজক ফি মেবি 60 থেকে 80 হাজার টাকা আসতে পারে। ধরি ওইখানে সয়েল টেস্ট মানে আদার্স মিলে সব কিছু 1 লাখ টাকার মতো রাজুকে খরচ হওয়ার কথা।
এর বেশি হতে পারে অন্য কোনো যদি ভুল থাকে বা অন্য কোনো কারণ থাকে, আমি অন্য কোনো কারণে আসলে কথা বলতে পারতেছি না। আর আর্কিটেকচার, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কোন ধরনের ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি ডিজাইন করাচ্ছেন, তার কোয়ালিফিকেশন কি, তার উপরে ডিপেন্ড করে আদার্স খরচ। তো ওটাকে আমরা অ্যাভারেজ 3 লাখ টাকা যদি ধরি, আমার মনে হয় 3 কাঠার উপরে যদি G+4 আর G+5 এরকম একটা ডিজাইন করে 3 লাখ থেকে 5 লাখ টাকার ভিতরে মনে হয় এটা যে আর্কিটেক্ট স্ট্রাকচার করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আসলে আমার মনে হয় আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, পরবর্তী কোনো একটা সময় আদার্স কোনো এরিয়া নিয়ে কথা বলবো। আমরা যে কথাগুলো বলছি এতক্ষণ আসলে নীতিমালা নিয়ে কথা বলছি, আমরা এর বাইরে কোনো কিছু বলার চেষ্টা করি নাই। আমাদের সাথে থাকুন, হয়তো বা কোনো একটা সময় আরও আর্কিটেকচার বড় বড় প্রজেক্টের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।